গুড ইভিনিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সাহিত্য সঞ্চয়নের প্রথম পাঠের অন্তর্গত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা শাবলতলার মাঠ গল্পটি বিস্তারিতভাবে আমরা আলোচনা করছিলাম, তাই তো? তো সেই গল্পের পরবর্তী অংশ নিয়ে আমি চলে এসেছি। চলো গল্পের পরবর্তী অংশ দেখে নেওয়া যাক। তো গল্পটা আমরা শেষ পড়েছিলাম যে লেখক সেই শাবলতলার মাঠের কথা তার মনে পড়ছে এবং শাবলতলা মাঠের বর্ণনা করছেন তিনি। হ্যাঁ, তো এই পর্যন্ত আমরা পড়েছিলাম আহ যে ধুধু করছে মাঠ, যেন সমুদ্রের মতো, কূল কিনারা নেই কোনো দিকে। যে মাঠটা এত বড় বা এতটা জায়গা জুড়ে রয়েছে যে সমুদ্রের মতো ঠেকছে, যে তার কূল কিনারা কিছু দেখা যাচ্ছে না। তারপর লেখক এত বড় মাঠ কখনো দেখেননি, এটাও তিনি বলছেন। তারপর এই পর্যন্ত আমরা কাল পড়েছিলাম দুর্গাপুর থেকে শাবলতলার মাঠ প্রায় 2 ক্রোশ 2.5 ক্রোশ পথ, অর্থাৎ দুর্গাপুর সেখান থেকে শাবলতলার মাঠের দূরত্ব 2 ক্রোশ থেকে 2.5 ক্রোশ। ক্রোশ মানে তো জানো যে দূরত্ব মাপার একটা একক। হ্যাঁ, তো সেই ক্রোশ অনুযায়ী দুর্গাপুর থেকে শাবলতলার মাঠের দূরত্ব 2 ক্রোশ থেকে 2.5 ক্রোশ। ঠিক আছে। তারপর কাছাকাছি কোনো গ্রাম নেই এ মাঠের কোনো দিকে। যে শাবলতলার মাঠটা এমনি সমুদ্রের মতো এতটা বড়, আহ ওটা জায়গা নিয়ে রয়েছে। তো সেই মাঠের কাছাকাছি কোনো গ্রাম নেই। হ্যাঁ, মাঠের কোনো দিকে কোনো গ্রাম নেই। সেজন্যই তো মাঠটাকে সমুদ্রের মতো আরো মনে হচ্ছে, যে কোনো কূল কিনারা নেই, কোথাও কোনো ঘরবাড়ি দেখা যাচ্ছে না, শুধু মাঠ আর মাঠ। একটা সরু মেঠো পথ মাঠের মধ্যে দিয়ে দূরে কোথায় চলে গিয়েছে। তো লেখকরা যখন তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন মাঠের মাঝপথ দিয়ে, তো সেখান থেকে তিনি একটা সরু মেঠো পথ কেন বলছেন? যে মাঠের মধ্যে দিয়ে রাস্তা তৈরি হয়েছে, তাই সেটাকে মেঠো পথ বলা হচ্ছে। হুম, তো সেই মেঠো পথ মাঠের মধ্যে দিয়ে দূরে কোথায় চলে গিয়েছে, যে অনেক বহু দূরে চলেছে পথটা, লেখক দেখতে পাচ্ছেন, কিন্তু কোথায় গিয়েছে সেটা লেখক জানেন না। বা লেখকের ছোট মন, মানে তিনি তো তখন ছোটবেলা, 10-11 বছর বয়স। আহ তিনি অত ছোট একটা বাচ্চা, সে জানবেই বা কি করে যে কোন পথ কোথায় গেছে, এবং হয়তো বা কোনো কৌতূহল হয়নি, তাই কাউকে জিজ্ঞাসাও করেনি। হুম, তো তারপর দেখো কি একটা ফুলের গন্ধ বেরোচ্ছে দুপুরের রোদে। যে দুপুরবেলার রোদে কিছু একটা ফুলের গন্ধ বেরোচ্ছে। আমরা সবাই ছেলে মানুষ, ক্লান্ত হয়ে পড়েছি। এই যে লেখকরা পরীক্ষা দিতে গিয়েছিলেন, তো সেখান থেকে ফেরার পথে ওই অত বড় মাঠ, হ্যাঁ, যার কূল কিনারা নেই, সেই মাঠের মধ্যে দিয়ে তারা হেঁটে হেঁটে যাচ্ছে সেই দুপুরের পর। হুম, তো তখন ওই যে বললাম যে মাঠে ঝাঁ ঝাঁ করছে রোদ, তো সেই রোদে আহ ছোট ছোট ছেলে তারা হেঁটে যাচ্ছে, পরীক্ষা দিয়ে ফিরছে। তো তারা তো ক্লান্ত হয়ে পড়বেই না, স্বাভাবিক। এবং সেই রোদে একটা ফুলের গন্ধ ভেসে আসছে। উমাচরণ মাস্টার বললেন, যাও সব গাছতলায় একটু বসে নাও। যে এতটা পথ হেঁটে আসলো, তো বাচ্চাগুলোর কষ্ট হচ্ছে দেখে মাস্টার মশাই বুঝতে পারলেন। হ্যাঁ, তো সেজন্যই তিনি তার ছাত্রদেরকে উদ্দেশ্য করে বললেন যে যাও সব গাছের তলায় একটু বসে নাও। যে গাছের তলায় একটু বসে, মানে গাছের তলা কি ছায়া হবে, সেই ঝাঁঝা রোদের এক টুকরো ছায়াময় অংশ। হুম, যে একটু শান্তির জায়গা সেটা, ছায়ায় বসে একটু তাদেরকে জিরিয়ে নেওয়ার কথা বলছেন। বসে নাও তাই বলছেন। আমাদের প্রত্যেকের কাঁধে একটা করে বোঁচকা। এখন যেমন আমরা কোথাও গেলে বা পরীক্ষা দিতে গেলে কি থাকে আমাদের কাঁধে, বা একটা পিঠে কি থাকে, একটা ব্যাগ থাকে, স্কুল ব্যাগ থাকে। সেই ব্যাগে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিই। তো আগের যুগে সেই সময় তো ব্যাগ অতটা সচরাচর ব্যবহৃত হতো না। তো কি হতো, বোঁচকা নিয়ে যেত। যে যেখানে যেত একটা করে বোঁচকা, একটা পুটুলি মতো, তার মধ্যে যা প্রয়োজনীয় জিনিস নিয়ে পুটুলির মতো বেঁধে নিত এবং সেটা কাঁধের মধ্যে নিয়ে নিত, মানে বোঁচকা।
তো সেটাকেই বোঁচকা বলে, মনে রেখো। তো লেখক বলছেন যে আমাদের প্রত্যেকের কাঁধে একটা করে বোঁচকা, তারা তারা যেহেতু পরীক্ষা দিতে গিয়েছেন, তো সেই জন্য সবার, আর এতটা পথের দূরত্ব, হ্যাঁ, এতটা পথ অতিক্রম করে আসছেন, হেঁটে আসছেন, একটু জল, একটু খাবার বা পরীক্ষার প্রয়োজনীয় জিনিস, সেগুলো সেই বোঁচকা করে, এক একজনের বোঁচকায় তার জিনিস রয়েছে। তারপর তার মধ্যে আমাদের বই দপ্তর আছে, কাপড়ে গামছাও, কাঁথা আছে, দেখো আরো কত কি রয়েছে। যে সেই বোঁচকার মধ্যে তাদের বই দপ্তর আছে, অর্থাৎ তাদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় যে সমস্ত লাগে, যে বই খাতা, হ্যাঁ, আহ, সেগুলো রয়েছে, পেন টেন, কাপড়ে গামছাও, কাঁথা আছে। হ্যাঁ, সেই বোঁচকার মধ্যে কাপড়ও আছে, মানে তাদের পরিধান করার যে বস্ত্র, যে পোশাক তারা পরবে, সেই কাপড় আছে, গামছা আছে, আর কাঁথাও আছে। হুম, থাকতে হবে নাকি হোটেলে, যে তারা পরীক্ষা দিতে যাচ্ছে অনেকটা দূরে, দেখেই মনে হচ্ছে, মানে শুনে তোমরা বুঝতে পারছো, এবং সেখানে হোটেলে থাকতে হবে তাদের। একদিনে ফেরত আসতে পারবেন না তারা, হ্যাঁ। তো সেই জন্যই এত কিছু নিয়ে নেওয়া। গামছা, পরের দিন স্নান করে পরীক্ষা দিতে যাবেন, তার জন্য গামছা লাগবে, মাথা পেতে হয়তো ঘুমাতে হবে, হোটেলে। তো সেই জন্য সেই প্রয়োজনীয় জিনিসগুলো নিয়েছেন, তাই জন্য আরো তো বোঝকার প্রয়োজন, তাই না? আচ্ছা, আমরা বোঁচকা নামিয়ে একটা কুল গাছের তলায় সবাই বসলাম। তো সেই মাঠের মধ্যে, সেই রোদে, ঝাঁ ঝাঁ রোদ্দুরে তারা কোথায় বসে আশ্রয় নিল বা একটু বিশ্রাম নিল? না, সেই শাপলতলার মাঠের মধ্যে কুল গাছের তলায় সবাই একটু বসলো বা বসলেন, বসে তারা একটু জিরিয়ে নিলেন বা বিশ্রাম নিলেন। হ্যাঁ, মাস্টার মশাই বললেন, দেখো তো কুল হয়েছে কিনা। মাস্টার মশাই, তার মধ্যবয়স্ক হয়েও তিনি বাচ্চাদের মতো মন, দেখো। কারণ তার সাথে তো ছোট ছোট বাচ্চারা রয়েছে, তারা তো বোর হচ্ছে, তাই না? যে তাদের যাতে বোরিংনেসটা না আসে, বা এই এতটা মানে ক্লান্তি দূর করার জন্য, কিংবা মাস্টার মশাইয়ের মনে হয়তো ছেলে মানুষই জেগে উঠেছে, তাও হতে পারে। তো তিনিও তার ছাত্রদেরকে বলছেন যে দেখো তো কুল হয়েছে কিনা গাছে। সতু দেখে বললে, কুল হয়েছে ছোট ছোট, খাওয়া যায় না। হুম সতু আগ্রহ ভরে দেখলো যে সত্যি দেখি গাছে কুল হয়েছে কিনা। তো দেখে বলল যে কুল হয়েছে, ছোট ছোট কুল, ছোট ছোট কুল খাওয়া যায় না। তোমরা জানো তো যে ছোট ছোট কুল খেতে নেই, কাশি হয় বলে, একদম ছোট্ট ছোট্ট গুলো, এমনিও তিতো তিতো খেতে লাগে, এবং খেলেও অপকার হয়, হ্যাঁ, খেতে নেই। আচ্ছা, কানাইয়ের মা ওকে সেখানে গিয়ে খাবার জন্য নারকেলের নাড়ু আর রুটি করে দিয়েছিলেন পুঁটুলিতে। হুম কানাই, আহ লেখকের এক বন্ধু, যে লেখকদের সাথে পরীক্ষা দিতে যাচ্ছে, পরীক্ষার্থী। তো সেই কানাই যেহেতু এতটার পথ অতিক্রম করে যাবে, তাই তার মা ওকে সেখানে গিয়ে খাওয়ার জন্য নারকেলের নাড়ু করে দিয়েছে আর রুটি করে দিয়েছিলেন, সে পুঁটুলির মধ্যে বেঁধে দিয়েছিলেন দিয়ে। সতু ওর কাছ থেকে চেয়ে নিয়ে খেলে, যে কানাইয়ের থেকে সতু চেয়ে নিয়ে নারকেল নাড়ু আর রুটি খেয়েছে। আমি চাইতে গেলাম, কানাই বললে নেই। লেখক যখন কানাইকে চাইলো, কানাইয়ের কাছে, যে আমাকেও একটু দে নারকেল নাড়ু বা রুটি, তখন কানাই বলল নেই, কিন্তু সতুকে দিয়েছে, সতু খেয়েছে। হুম তারপর আমরা একটু পরে সবাই বোঁচকা রেখে হুটোপাটি করে মাঠের মধ্যে বনতুলসীর জঙ্গলে খেলা করতে লাগলো। যে কিছুক্ষণ পর সেখানে একটু বিশ্রাম করতে বলেছে, কিন্তু ছেলে মানুষই মন, বাচ্চাদের মন যা হয় আর কি, তারা তো আর থোড়ি বড়দের মতো একটু বিশ্রাম নেবে, তারা তারা তো খেলার বয়স তাদের, তাই না? তোমরাও যখন সেরকম 10-11 বছর বয়সের ছিলে, তোমরাও কি করতে? একদণ্ড কি চুপচাপ বসে থাকতে? নিশ্চয়ই নয়। যে আরো কয়েকজন ছেলে একসাথে রয়েছে, তার মানে বন্ধুরা রয়েছে, এটা একটু খেলি, ওটা একটু খেলি, একটু হুটোপাটা করবে, একটু দৌড়াদৌড়ি করবে, তাই না? আহ যে খেলার বয়সে যেরকমটা করে থাকে বাচ্চারা।
তো সেই রকম তারা বিশ্রাম নেওয়া বাদ দিয়ে বোঁচকাটা রেখে হুটোপাটি করে মাঠের মধ্যে বন তুলসীর জঙ্গলে খেলা করতে লেগে গেলেন সবকটা। হুম, কি সুন্দর যে লাগছিল, যে সেই এক বিরাট আকার মাঠের মাঝখানে বন তুলসীর জঙ্গল রয়েছে সেখানে, এবং খোলা প্রকৃতি, তাই না? মাঠ মানে কি একটা খোলা প্রকৃতি, সেখানে খোলা আকাশ, মুক্ত হাওয়া, হ্যাঁ, এবং গাছেদের আহ, যে উপস্থিতি, মানে মানুষের মতো উপস্থিতি বলছি না, যে চতুর্দিকে গাছপালা রয়েছে, একটা সুন্দর প্রাকৃতিক আহ মানে প্রকৃতির একটা অনুভব বা উপভোগ করার মতো একটা উম, উম, বিষয়, তাই না? তো সেই রকম একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একটা মুক্ত হাওয়া, একটা খোলা আকাশ, এরকম মানে নিঃশ্বাস, প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার মতো একটা জায়গা। তো সেখানে আহ কয়েকটা বাচ্চা বাচ্চা ছেলে রয়েছে। তারা কি করবে? তারা মন ভরে খেলতে চাইবে, মন ভরে একটু দৌড়াদৌড়ি করতে চাইবে, তাই না? তো সেই রকমই তারা করতে লাগলো, যে তারা সেই বনতুলসীর জঙ্গলে খেলা করতে লাগলো, এবং লেখক বলছেন যে কি সুন্দর যে লাগছিল, যে তাদের ওরকম হুটোপাটা করতে বা খেলাধুলো করতে সেই প্রকৃতির কোলে তাদের খুব ভালো লাগছিল। হুম, ক্ষুদ্র গ্রামের পাড়ায় পাড়ায় খেলা করে বেড়াই, এত বড় মাঠের এত ফাঁকা জায়গায় খেলা করবার সুযোগ কখনো পাইনি। লেখক বলছেন যে ক্ষুদ্র গ্রামের পাড়ায় পাড়ায়, যে কি সাধারণত লেখক বলছেন যে তিনি যে গ্রামে বাস করতেন, সেই গ্রামের কি হয়, এক একটা পাড়া হয়, তাই না? দেখবে গোটা গ্রাম মিলে একটা পাড়া হয় না, একটা গ্রাম থাকে, তার মধ্যে ভাগ করা থাকে, এটা একটা পাড়া, এটা এই পাড়া, এটা অমুক পাড়া, তমুক পাড়া, এরকম ভাগ করা থাকে। তো সেই কি ক্ষুদ্র গ্রাম, গ্রামটাকেও ক্ষুদ্র বলছেন, যে একটা ছোট্ট গ্রামের আহ পাড়ায় পাড়ায়, মানে গ্রামটাকে ক্ষুদ্র বলছেন, তাহলে পাড়াগুলো কি আরো ছোট্ট, ক্ষুদ্র বোঝাচ্ছেন। তো সেই পাড়ায় পাড়ায় তারা খেলা করে বেড়াতেন, কিন্তু সেটা ছোট জায়গায়, ছোট পরিসর, এবং বলা যায় বদ্ধ পরিসরও হতে পারে, তাই না? ঘর বাড়ি আছে, গাছপালা রয়েছে, ঘেরা ঘেরা জায়গা, ছোট জায়গা। এত বড় মাঠ, এখানে এসে এত বড় মাঠ, পুরো ফাঁকা জায়গা, সেখানে খেলা করার সুযোগ তারা পেয়েছে, তারা মন ভরে খেলা করে নিচ্ছে। হ্যাঁ, তাই বলছেন যে এরকম এত বড় মাঠ, এত ফাঁকা জায়গায় খেলা করবার সুযোগ কখনো পায়নি। হ্যাঁ, লেখক বলছেন। তারপর ওদের কেমন লাগছিল জানি না, আমার মনে হচ্ছিল যেন কোনো নতুন রাজ্যে রূপকথার জগতে এসে পড়েছি। হুম, লেখক তার বন্ধুদের উদ্দেশ্যে বলছেন যে তাদের কেমন লাগছিল সেই খোলা মাঠ, খোলা প্রকৃতির কোলে খেলা করতে, তা তিনি জানেন না, কিন্তু লেখকের মনে হচ্ছিল যেন এটা কোনো নতুন রাজ্যে, একটা নতুন কোনো রূপকথার জগতে তিনি এসে পড়েছেন। হুম, তারপর তুলসী মঞ্জরির সুগন্ধ ভরা অপরাহ্নের বাতাসে যেন কোন সুদূরের ইঙ্গিত। তা কি সুন্দর করে প্রকৃতিকে বর্ণনা করছেন দেখো, যে তুলসী মঞ্জরির সুগন্ধ ভরা, যে এই যে বলছিলেন যে আহ রোদে কোনো এক গন্ধ ভেসে আসছে, সেটা তুলসী মঞ্জরির গন্ধ। হ্যাঁ, তো সেই তুলসী মঞ্জরির সুগন্ধ ভরা সেই বিকালের বাতাসে যেন কোনো সুদূরের ইঙ্গিত, যে সুদূর, যে অনেক দূরের কিছুকে ইঙ্গিত করছে যেন সেই বাতাস, সেই সুগন্ধ ভরা বিকালের সেই মিঠে বাতাস, সেটা যেন কোনো সুদূরকে ইঙ্গিত করছে। হুম, যে দেশ কখনো দেখিনি, তার কথা কিন্তু আমার মনে সর্বদাই উঁকি দেয়। আজ এই শাবলতলার মাঠে এসে সেই দূর দূরান্তকে দেখতে পেলাম। হুম, যেটাকে তিনি দূর বা দুরন্ত ভাবতেন, সুদূর ভাবতেন, যে দেশ তিনি কখনো দেখেননি। ক্লাস শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম যে দেশ বলতে কিন্তু অন্য দেশকে বোঝাচ্ছে না। এখানে আমরা যেরকম সেদিনও বলেছিলাম যে ধরো কেউ শহরে আছি, সেখান থেকে গ্রামের বাড়িটাকেও বোঝাতে অনেকে দেশের বাড়ি বলে থাকে। তো সেরকম তিনি অন্য গ্রামে বাস করেন, সেখান থেকে বেশ অনেক দূরবর্তী কোনো গ্রামকে অন্য দেশ বুঝিয়েছেন। হুম, তো সেখান থেকেই তিনি বললেন আর কি।
তো সেই অর্থেই বলছেন যে দেশ কখনো দেখিনি তার কথা কিন্তু আমার মনে সর্বদাই উঁকি দেয়। অর্থাৎ সেই ছোট্টবেলার যে লেখক তিনি ওই শাবলতলার মাঠ যেটাকে সমুদ্র বলে আখ্যায়িত করেছেন, তো সেই সমুদ্রের মতো বিশাল আকার মাঠ যার আশেপাশে কোনো গ্রাম নেই, এবং ওই শাবলতলার মাঠের মধ্যে দিয়ে যে মেঠো পথ চলে গেছে কোন দিকে লেখক সেটাও জানেন না, এবং সেটাও কোনো একটা গ্রামে যাওয়ারই রাস্তা, কোনো একটা গ্রামে গিয়েই পৌঁছেছে সেই পথ এটুকু নিশ্চিত লেখক। কিন্তু সেই গ্রাম তিনি কখনো দেখেননি, যেটাকে তিনি দেশ বলেছেন। হুম, সে সেটা তিনি কখনো দেখেননি, কিন্তু তার কথা তার মনে সর্বদাই উঁকি দিত। অর্থাৎ সেই তার মাঝে মাঝেই মনে হতো যে এই মেঠো পথ কোথায় গিয়ে পৌঁছেছে, কোন গ্রামে পৌঁছেছে, কোন দেশে পৌঁছেছে, যে সেটা কিরকম। সে কথাই তার মনে সবসময় উঁকি দিত। হুম, আজ এই শাবলতলার মাঠে এসে সেই দূর দূরান্তকে দেখতে পেলাম। হুম, যেটাকে তিনি সুদূর বলতেন, যে বহু দূরে পাড়ি দিয়েছে পথটা। হুম, এবং এই যে তুলসী মঞ্জরির যে সুগন্ধ ভরা বিকালের যে মিষ্টি বাতাস, সেই বাতাসেও যেন সেই সুদূরের ইঙ্গিত দিচ্ছিল, যেটা লেখকের মনে হচ্ছিল সেই ছোটবেলা বাল্যকালে। হুম, তো সেই সুদূরটা আজ তিনি দেখতে পেলেন। সেই দূর দূরান্তকে, যেটাকে তিনি দূর দূরান্ত বলে ভাবতেন, যে অন্য দেশ বলে ভাবতেন, সেটা তিনি আজ দেখতে পেলেন সেই শাবলতলার মাঠে এসে। হুম, এখন বড় হয়ে, মধ্যবয়স্ক হয়ে তিনি আহ মেয়ের জন্য পাত্র দেখতে যাওয়ার সময় সেই শাবলতলার মাঠের কাছে এসে আসলেই সেই ছোটবেলাকার সেই কৌতূহলী তার যে মন, বা তিনি আশা করে রেখেছিলেন যে সেই গ্রাম তিনি দেখবেন, বা তার কথা মতো সেই দেশ তিনি দেখবেন। হুম, সেটা তিনি আজ দেখতে পেলেন। হুম, এবং বুঝতে পারলেন যে সেই দূর দূরান্তর দেশটা কেমন, সেটা কোন দেশ, হ্যাঁ, বা গ্রাম। তারপর আবার তিনি ছোটবেলার কথা বলছেন, ঝোপে ঝোপে শালিক আর ছাতারে পাখির কলরব, আর এখানে ওখানে বেলে জমিতে কেকশিয়ালের গর্ত, রাঙা কেলেকোড়া ফুলের লতা জড়িয়ে উঠেছে বুনো কলু চটকা আর তিত্তিরাজ গাছে। হুম, জনমানুষের বাস নেই, একটা কলা গাছ কি আম গাছ চোখে পড়ে না, যেন এ জগতে মানুষের বাস নেই। শুধুই বনঝোপের শুকনো পাতার ওপর দিয়ে মচমচ করে পাতার ধুলো উড়িয়ে এ দেশে চলে যাও। হুম, তারপর বলছেন, লেখাপড়ার বিরক্তিকর বাধ্যতা এখানে নেই। তো দেখো, তিনি সেই মাঠটার বর্ণনা করছেন কত সুন্দরভাবে, এবং মাঠের বর্ণনার পাশাপাশি তিনি প্রকৃতির সৌন্দর্যকেও ফুটিয়ে তুলছেন তার সুন্দর লেখনীর মধ্যে দিয়ে। দেখো, তার আশেপাশে প্রাকৃতিক যে ব্যাপার স্যাপার গুলো ঘটছে সেগুলো কি সুন্দর বলছেন, যে ঝোপে ঝোপে শালিক আর ছাতারে পাখির কলরব। হুম, যে তোমাদেরকে বলেছিলাম যে প্রকৃতি মানেই শুধু রোদ, বৃষ্টি বা হাওয়া, মেঘ, এগুলো নয়। প্রকৃতির সঙ্গে যুক্ত থাকে নানান প্রাণী, পশু পাখি, এগুলো প্রকৃতির একটা অংশ। হুম, তাই সেই মাঠের আশেপাশে যে জীবন্ত যে পশু পাখিগুলো ঘুরে বেড়াচ্ছে, সেগুলো তো একটা প্রকৃতির সৌন্দর্য স্বরূপ, তাই না? তো সেরকম তিনি বলছেন যে ঝোপে ঝোপে শালিক, ছাতারে পাখির কলরব, অর্থাৎ যেখানে তারা খেলা করছিলেন সেই বাল্যকালে ফিরে যাও। মানে লেখক ছোটবেলায় যখন সেই পরীক্ষা দিতে যাচ্ছিলেন সেই রোদ্দুরে, ঝাঁঝা রোদ্দুরে, সেই শাবলতলার মাঠ। হুম, তো সেখানে তারা যে ওই তুলসী মঞ্জরির ওখানে খেলা করছিল, সেখানকার কথাই বলছেন, যে ঝোপে ঝোপে শালিক আর ছাতারে পাখির কলরব, যে শালিক পাখি বা ছাতারে পাখি আহ মানে তারা তাদের মধ্যে কলরব সৃষ্টি করছে, তারা তাদের মতো ডাকছে এরকম। হুম, এখানে ওখানে বেলে জমিতে খেকশিয়ালের গর্ত, মাঠের মধ্যে ঝোপে জঙ্গলেই তো শিয়ালরা বসবাস করে, তাই না? তো সেই মাঠ
এখন যেরকমটা হয়ে থাকে সাধারণত বেশিরভাগ মাঠে এরকম শেয়াল টেয়াল দেখা যায় না, কারণ সেই অর্থে ঝোপঝাড় বা সেই ঝোপ জঙ্গল করে রাখার মতো মাঠ এখন প্রায় দেখাই যায় না। তো এটা তো অনেক বছর আগের কথা। তো সেই সময় তো এই যে যেমন দেখলে যেটা বলাই আছে যে সমুদ্রের মতো বিশাল আকার মাঠ, বিরাট আকারের মাঠ, তার আশেপাশে কোনো গ্রাম দেখা যায় না, কোনো ঘর বাড়ি দেখা যায় না, ফলে জঙ্গল হয়ে থাকাটা সেখানে স্বাভাবিক, তাই না? তো সেই জঙ্গলের সেখানে কি বলছে না, এখানে ওখানে বেলে জমিতে, সেই মাঠের মাটিটা বেলে মাটি। হ্যাঁ, তো সেই বেলে জমিতে হেকশেয়ালের গর্ত, আর রাঙা কেলেকোঁড়া ফুলের লতা জড়িয়ে উঠেছে বুনো হলু চটকা আর তিত্তিরাজ গাছে। দেখো, এইসব গাছের নাম শুনেছো কখনো? আম, দেখো, রাঙা কেলেকোড়া ফুলের লতা জড়িয়ে উঠেছে বুনো কলুচটকা আর তিত্তিরাজ গাছে সেই রাঙা কেলেকোড়া ফুলের লতা জড়িয়ে জড়িয়ে উঠেছে। হুম জনমানুষের বাস নেই সেখানে, কোনো মানুষ বসবাস করে না। একটা কলা গাছ কি আম গাছ চোখে পড়ে না, কোনো কলা গাছ বা আম গাছ সেরকম কোনো গাছ দেখা যায় না, যেন এ জগতে মানুষের বাস নেই। সেই মাঠটার কথাই বলছেন, মাঠের আশেপাশের কথাই বলছেন, যে মনে হবে দেখে যে এই জগতে কোনো মানুষের বাসই নেই, কোনো মানুষ বসবাস করে না। শুধুই বনঝোপের শুকনো পাতার উপর দিয়ে মচমচ করে পাতার ধুলো উড়িয়ে এ দেশে চলে যাও। যে আহ সেখানে যেহেতু জনমানুষের বাস নেই, সেখানে কেউ বসবাস করে না, শুধুই মনে হবে এই বনঝোপের পাশ দিয়ে বা বনঝোপের ওপর দিয়ে, শুকনো পাতার ওপর দিয়ে মচমচ করে পাতার ধুলো উড়িয়ে এদেশে চলে যাও, যে এখান থেকে আহ দেশে চলে যাও, বা অন্য গ্রামে, যেখানে তোমার গন্তব্য সেখানে চলে যাও। আহ তারপর লেখাপড়ার বিরক্তিকর বাধ্যতা এখানে নেই। হুম সেখানে স্বাভাবিক, যেহেতু জনমানুষ নেই, আহ সেখানে শুধুই প্রকৃতির সৌন্দর্য ভরে ভরে ভরা, তাই না? আহ গাছপালা, খোলা আকাশ, মুক্ত হাওয়া, এবং ওই পাখিদের কিচিরমিচির, বা নানান রকম ওই এই যে যেমন শেয়ালের গর্ত, মানে সেখানে শেয়াল, নানান রকম ফুলের গাছ, যে একে অপরের গাছের সঙ্গে জড়াজড়ি করে আছে। হুম তো এইরকম একটা সুন্দর প্রকৃতিতে যেখানে থাকতে মন চায়, এবং সেখানে লেখাপড়ার মতো বাধ্যতা নেই। কেউ সেখানে বলার নেই যে পড়তে বস, হুম বা পড়া কর, সেরকম লেখাপড়ার কোনো বাধ্যবাধকতা নেই। এবং দেখো, লেখাপড়াটাকেও লেখক বিরক্তিকর বলেই বলছেন। হুম যে লেখাপড়ার বিরক্তিকর বাধ্যতা এখানে নেই। আচ্ছা, খেলা ছেড়ে লেখাপড়া করতে কেউ বলবে না এদেশে। হ্যাঁ, তো যে তার নিজের গ্রামের কথা বলছেন, তিনি যেখানে থাকেন সেখানকার কথা বলছেন, যে আমরা সাধারণত বাড়িতে থাকি, কেউ এমন নেই যে বলবে যে খেলা ছাড়া লেখাপড়ার কথা বলবে না, তাই না? সবাই তো বলবে যে এই খেলা বন্ধ করে এবার পড়তে বস, সামনে পরীক্ষা, তাই না? যে সন্ধ্যা হলো পড়তে বস, সকাল হলো পড়তে বস, লেখাপড়াটাই প্রধান উদ্দেশ্য যেন একেবারে। তো তাই বলছেন যে খেলা ছেড়ে লেখাপড়া করতে কেউ বলবে না এদেশে। হ্যাঁ, তো সেইখান থেকে সেই মাঠ, হ্যাঁ, যে বাড়িতে সাধারণত সারাক্ষণ সেই বিরক্তিকর পড়াশোনার মধ্যেই থাকতে হয়, বাধ্যতার মধ্যেই থাকতে হয়, না চাইলেও পড়তে বসতে হয়, তাই তো? কিন্তু সেই যে মাঠের কথা বলছেন, সেই সুন্দর প্রকৃতির মধ্যে, যে সেখানে পড়ার কথা কেউ বলবে না, লেখাপড়ার মতো বাধ্যতা সেখানে একেবারেই নেই। হুম তারপর উমাচরণ মাস্টার সেই পুরনো একঘেয়ে বালকের পক্ষে মহা বিরক্তিকর জগতের মানুষ। এ নতুন জীবনের উদাস মুক্তির মধ্যে দিন-রাত ব্যাপী খেলা আর অবকাশের মধ্যে ওর স্থান নেই আদৌ। হুম কারণ তারা তো পরীক্ষা দিতেই যাচ্ছে না, যে একটা মানুষের মাথায় একটা প্রেশার থাকে, একটা টেনশন কাজ করে, যে পরীক্ষা দেব, পারবো কিনা, যা পড়েছিলাম সেগুলো মনে আছে কিনা, এরকম একটা টেনশন কাজ করে না? কিন্তু সেখানে লেখক বলছেন উমাচরণ মাস্টার সেই পুরনো একঘেয়ে বালকের পক্ষে মহা বিরক্তিকর জগতের মানুষ। হুম যে
ও মাস্টার মশাইরা কি হয়, বাচ্চাদের তো পড়াশোনাই শেখায়, তাই না? এবং যেহেতু সেটা পাঠশালা মতো ছিল, তো সেই বাচ্চাগুলোকে দায়িত্ব নিয়ে তিনি যাচ্ছেন পরীক্ষা দেওয়াতে। তো সেই পুরনো একঘেয়ে একেবারে যে পড়ার কথা বলবেন, তাই না? তো সেই বালকের পক্ষে মহা বিরক্তিকর জগতের মানুষ, সেই যে বালকগুলি যারা পরীক্ষা দিতে যেতে যেতে সেখানে একটা সুন্দর খোলামেলা প্রকৃতি পেয়েছে, সেখানে তারা মন ভরে খেলছে সবাই মিলে, সেখানেই তো মাস্টার মশাইকে একঘেয়ে বলে মনে হবে, পুরনো বলে মনে হবে এবং বিরক্তিকর জগতের মানুষ বলে তো মনে হবে, তাই নয় কি? তাই বলছেন এই নতুন জীবনের উদাস মুক্তির মধ্যে যে সেই ছোট্ট ছোট্ট জীবন তাদের, এবং সেই উদাস মুক্তি, হ্যাঁ, খোলা মাঠটাকে তাদের মুক্তি বলে মনে হচ্ছে, যে তাদেরকে একেবারেই কেউ মুক্তি দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারা নিজেদের ইচ্ছে মতো খেলতে পারবে, ইচ্ছে মতো যা খুশি করতে পারবে, কেউ বাধা দেওয়ার নেই, কেউ লেখাপড়ার কথা বলবে না। হ্যাঁ, তো তাই বলছেন যে নতুন জীবনের উদাস মুক্তির মধ্যে সেই উমাচরণ মাস্টার মশাইকে তাদের বিরক্তিকর জগতের মানুষ বলে মনে হচ্ছে। হুম, দিনরাত ব্যাপী খেলা আর অবকাশের মধ্যে ওর স্থান নেই আদৌ, যে মনে হবে যে সারা দিন রাত ধরে শুধু খেলি আর খেলি। হ্যাঁ, পড়াশোনার কথা তো ভুলেই যাও। তো সেখানে ওই দিনরাত ভোর খেলা করার মধ্যে বা খেলা করতে চাওয়ার তাদের ইচ্ছের মধ্যে সেই একঘেয়ে পুরনো এবং পড়তে বলার যে বাধ্য করেন সেই উমাচরণ মাস্টারকে তাদের সেই খেলার মধ্যে আনতেই চাইছে না, তার কোথাও স্থান নেই, অবকাশই নেই তার স্থান দেওয়ার মতো। হুম, তাই বলছে যে দিনরাত ব্যাপী খেলা আর অবকাশের মধ্যে ওর স্থান নেই আদৌ, যে আদতেও তাদের এই খেলার ইচ্ছের মধ্যে সেই পুরনো একঘেয়ে মাস্টারমশাইয়ের কোনো স্থান নেই। তাদের শুধু ইচ্ছে করছে এই খোলা যে প্রাকৃতিক সৌন্দর্য বা খোলা যে একটা উদাস মুক্তি, হুম, সেটার মধ্যে যেন শুধু সেই মুক্তির স্বাদ তারা গ্রহণ করুক এবং শুধু খেলা করে বেড়াক, সেখানে কোনো পড়াশোনা থাকবে না এবং পড়াশোনার কথা কেউ বলবে না, এরকম। হুম, তারপর বেলা পড়ে এসেছে, হঠাৎ সতু বললে, হ্যাঁ রে, মাস্টারমশাই কোথায় রে? হুম, তারা আপন তালে নিজেদের মধ্যে তারা শুধু খেলেই যাচ্ছে। হ্যাঁ, এবার বেলা পড়ে এসেছে, অর্থাৎ বিকাল হতে পুরো সন্ধ্যা হয়ে আসছে। হুম, হঠাৎ তার লেখকের এক বন্ধু সতু, সে বলছে যে আরে মাস্টার মশাই কোথায়? যে মাস্টার মশাইয়ের খোঁজ হয়েছে এবার এতক্ষণ পর। আমি বললাম, কেন কুলতলায় নেই? লেখক বলছেন তার উত্তরে যে কেন কুলতলায় নেই? সেই কুলতলা যেখানে লেখক তার ছাত্রদেরকে সেখানে বিশ্রাম নেওয়ার কথা বলেছিলেন। হ্যাঁ, তো সেই কুলতলায় তিনি তার নিজেরও থাকার কথা, তাই না? তাই জন্য স্বাভাবিকভাবেই লেখক বলছেন যে কেন কুলতলায় নেই। তারপর, কতক্ষণ তো তাকে দেখছিনি, গেলেন কোথায়? আমাদের যেতে হবে না স্টেশনে? 2 ঘন্টার ওপর তো এখানে আছি, গাড়ি ধরতে হবে না? এতক্ষণ পর তাদের টনক নড়লো। হ্যাঁ, এতক্ষণ সেই খোলা প্রকৃতি, মুক্তির স্বাদ ওরা ভরপুর ভাবে গ্রহণ করছিল, শান্তিভাবে খেলছিল এবং তাদের এটাও মনে হচ্ছিল যে সব চলেই যাক, শুধু খেলবো শুধু খেলবো। তো সেই সেখান থেকে এবার বাস্তবের জগতে তারা ফিরেছে যেন মনে হচ্ছে এতক্ষণ পর, যে হঠাৎ করে এবার সন্ধ্যা হয়ে আসছে, যে এবার মাস্টার মশাইয়ের কথা তাদের মনে পড়লো। তাই বলছে যে কতক্ষণ তো তাকে দেখছি না, যে অনেকক্ষণ হয়ে গেল তাকে আর দেখা যাচ্ছে না, গেলেন কোথায়? তাদেরও কৌতূহল হচ্ছে। এবার তাদের এই প্রশ্নগুলো মনে যাচ্ছে যে সত্যি তো অনেকক্ষণ তো এসছি আমরা, আমরা কি স্টেশনে যাব না? হুম, তাই বলছি যে 2 ঘন্টার উপর তো এখানে আছি, গাড়ি ধরতে হবে না, স্টেশনে যেতে হবে না, আমরা তো একটা জায়গায় যাব। হ্যাঁ, তো এতক্ষণ পর তাদের মনে হলো। তারপর আমার মনে হচ্ছিল গাড়ি ধরে আর কি রাজা হব আমরা? এই তো বেশ আছি, উচ্চ প্রাইমারি পরীক্ষার বিভীষিকার মধ্যে নাইবা গেলাম। হুম, কিন্তু দেখো, সতুর মাথায় এগুলো আসছে, কিন্তু লেখকের তখনও মনে হচ্ছিল যে গাড়ি ধরে কি আর রাজা হব আমরা?
ওই যে বললো যে অনেকক্ষণ তো এসছি, গাড়ি ধরতে হবে বা স্টেশনে যেতে হবে। তো সেই জন্য লেখকের মনে হচ্ছিল যে গাড়ি ধরে কি রাজা হব আমরা, যে গাড়ি ধরে কি হবে। এই তো বেশ আছি, যে এই সুন্দর খোলামেলা একটা পরিবেশে মনের মতো করে খেলতে পারছি, বেশ দিব্যি তো আছি, ভালোই তো লাগছে। উচ্চ প্রাইমারি পরীক্ষার বিভীষিকার মধ্যে নাই বা গেলাম, যে বিভীষিকা বলছে উচ্চ প্রাইমারি পরীক্ষাটা। কারণ সেই যে বললাম যে ক্লাস ফোরে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়া, যেটা লেখকরাও করছেন বা ছোটবেলায় করেছেন, যেটার কথা গল্পে উল্লেখিত রয়েছে, যে তারা উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে অন্য স্কুলে যাচ্ছেন, তাই তো। তো সেই কথাই বলছেন, এবার দেখো নিজের স্কুল ছেড়ে অন্য স্কুলে পরীক্ষা দিতে যাওয়া একটা খুব ঢিপ ঢিপ ব্যাপার থাকে। তোমরাও আহ যদিও তোমরা মাধ্যমিক দেবে, তখন তোমরা এটা ফেস করবে যে অন্য স্কুলে সিট পড়বে, সেখানে গিয়ে পরীক্ষা দেবে, কোনো ব্যাপার নয়, একই ব্যাপার। নিজের স্কুল কি আর অন্য স্কুল কি, শুধু বসে তো পরীক্ষা দেওয়ার কথা। কিন্তু তাও একটা ভয় কাজ করে। হ্যাঁ, এটা এটা স্বাভাবিক, এটা হয়ে থাকে, আমাদেরও হয়েছে। যেটা নতুন স্কুলে যাব, গিয়ে পরীক্ষা দেব, কত গার্ড হবে, সব নতুন নতুন স্যার ম্যাম থাকবে, তাই না। তো একটা ভয় কাজ করে। তো সেই ভয় থেকে লেখকরা সেই উচ্চ প্রাইমারি পরীক্ষাটাকে বিভীষিকা বলছেন, যে একটা ভীতিকর ঘটনা বা একটা আতঙ্কিত কিছু, বিভীষিকা বলছেন। তো তাই বলছেন যে এই তো বেশ আছি, আবার ওই উচ্চ প্রাইমারি পরীক্ষার বিভীষিকার মধ্যে নাই বা গেলাম। হুম তারপর ইন্সপেক্টর এসে সেবার স্কুলে বলে গিয়েছিল রানাঘাটে গিয়ে পরীক্ষা দেওয়ায় নাকি নানা গোলমাল। হুম, তো ওই যে বললাম যে যেটা বিভীষিকা কেন বলছেন, যে তাদের মধ্যে একটা ভয় কাজ করছে, একটা আতঙ্ক রয়েছে, যে স্বাভাবিক। মাধ্যমিক যে তোমরা দেবে, তোমরা তো যথেষ্ট বড় হয়েছো, এবার ক্লাস ফোর, মানে ওই 9-10 বছরের বাচ্চারা, তখন তাদের মধ্যে আহ, আহ, এই এই এটা তো আরো ভীতকর হিসাবেই তারা তো নেবে, তাই না, যে কি হবে, তার তো একটু একটু ভয় লাগবে। তার উপরে ইন্সপেক্টর এসে সেদিন স্কুলে বলে গিয়েছিল তাদেরকে যে রানাঘাটে, তাই তো রানাঘাটে পরীক্ষা দিতে যাচ্ছে। তো রানাঘাটে গিয়ে পরীক্ষা দেওয়ায় নাকি গোলমাল। হুম এই গোলমাল যেই বললো, ওদের মনে একটা ভয় জন্মে গেল, যে বাবা কি গোলমাল হবে, একে তো অন্য স্কুলে পরীক্ষা দিতে যাব, তার উপরে গোলমাল হবে। হ্যাঁ, এরকম তাদের মনে একটা ভয়ের সঞ্চার হয়। তারপর খাতায় লিখে পরীক্ষা হয়, গার্ড আছে সেখানে ঘাড়ের উপর ঝুঁকে, একটু যে দেখাদেখি করবে কি বলা বলি করবে তার কোনো উপায় নেই। হুম দেখো, এগুলোও তাদেরকে বলেছে যে খাতায় লিখে পরীক্ষা হয়, যে তারা সাধারণত হয়তো অন্যরকম ভাবে পরীক্ষা দিত, অন্য কোনো পন্থা অবলম্বন করে, মানে সেখানে সেইভাবে পরীক্ষা দিত। কিন্তু সেই রানাঘাটের স্কুলে তারা পরীক্ষা দিতে গেলে খাতায় লিখে পরীক্ষা দিতে হবে। আবার কি, সে স্কুলে গার্ড আছে। হ্যাঁ, তারা ঘাড়ের উপর ঝুঁকে থাকে একেবারে, এরকম। একটু যে দেখাদেখি করবে, যে বন্ধুরা যে পাশে বসে আছে তাদের থেকে যে দেখে লিখবে বা বলা বলি করে লিখবে, তার কোনো উপায় নেই। গার্ড রয়েছে, ভালোভাবে গার্ড দিচ্ছে কড়াকড়ি ভাবে, এরকম। বলা বলি করলেই মহকুমার হাকিমের সামনে নিয়ে গিয়ে হাজির করবে, তিনি জেলও দিতে পারেন, জরিমানাও করতে পারেন। হ্যাঁ, তাদের মধ্যে বা তাদের মনের মধ্যে এরকম একটা ভয় ঢুকিয়ে দিয়েছে, যে যদি পাশাপাশি বন্ধুদের সঙ্গে কথা বলে বা বলাবলি করে লেখে, তাহলে মহকুমার হাকিমের সামনে নিয়ে গিয়ে হাজির করবে। যে উম, কি বলে জজ, বা আদালতে নিয়ে গিয়ে তাদেরকে হাজির করবে, এবং কি করবে না, সেখানে তাদেরকে জেলেও দিতে পারে। হুম জরিমানাও করতে পারেন, যে ফাইন ধরতে পারে, সেরকম কথা বলছেন। একটু ফিসফাস করবারও জো নেই সেখানে, যে ফিসফিস করে যে বন্ধুদের সঙ্গে কথা বলে বা একটু জেনে নিয়ে লিখবে, সেরকম ফিসফাস করে কথা বলারও জো নেই। নবমীর পাঁঠার মতো কাঁপতে কাঁপতে ঢুকতে হবে হল ঘরে। দেখো তাদের মধ্যে ঠিক কতটা ভয় কাজ করছে, কতটাই তারা আতঙ্কিত, যে যার ফলে উচ্চ প্রাইমারি পরীক্ষাটাকে তারা বিভীষিকা বলেছে। হ্যাঁ, তো কি না, নবমীর পাঁঠার মতো, যে পাঁঠাকে বলি দেওয়া হয় নবমীর রাতে, তো সেই পাঁঠা যেমন ভয়ে কাঁপতে থাকে, সেই রকম সেই বলির পাঁঠার
সঙ্গে তুলনা করছে তাদের পরীক্ষা দিতে যাওয়ার তাদের অবস্থাটাকে। যে নবমীর পাঁঠার মতো কাঁপতে কাঁপতে হলঘরে ঢুকতে হবে। কি ভীষণ পরিণাম ছাত্র জীবনের, যে কি ভীষণ পরিণাম। ছাত্র জীবন যে এই পড়াশোনা করছে, যারা লেখাপড়া করে না, বাড়িতে ঘুরে টুরে বেড়ায়, তাদের তো এসবের কোনো চাপই নেই। ছাত্র জীবন, তারা পড়াশোনা করছে, করেও যে তার এইরকম দুর্দশা বা এইরকম পরিণাম ঘটছে, যে বলির পাঁঠার মতো এরকম কাঁপতে কাঁপতে হলঘরে ঢুকতে হচ্ছে, বা এরকম কড়াকড়ি ব্যবস্থা, যে এগুলো খুব খারাপ পরিণাম ছাত্র জীবনের, সেরকমটা মিন করলেন আর কি। তারপর, সত্যি বলছি, শাবলতলার মাঠ দেখবার পরে, এখানে এসে এই 2 ঘন্টা ছোটাছুটি করে বেড়ানোর পরে আমি যেন জীবনের সার্থকতা খুঁজে পেয়েছি। অর্থাৎ আহ সত্যি মানে তিনি তার মনের কথা বলছেন, যে এতক্ষণ এই শাবলতলার মাঠে, এই খোলা প্রকৃতিতে এরকম ছোটাছুটি করে খেলাধুলো করে তিনি জীবনের সার্থকতা খুঁজে পেয়েছেন, যে তিনি মানে আমার জীবন সার্থক হয়ে গেছে, এরকম একটা, এতটাই তিনি শান্তি পাচ্ছেন। এতটাই তার ভালো লেগেছে এই প্রকৃতিটা তাকে এতটাই টেনেছে, মুগ্ধ করেছে। হ্যাঁ, ও তিনি সার্থকতা খুঁজে পেয়েছেন এই শাবলতলার মাঠে। তা হচ্ছে এরকম বিশাল মুক্ত বনময় ধূলি ভরা মাঠের অবাধ শান্তি আর স্বাধীনতার মধ্যে খেলা করে বেড়ানো। হুম, তো শান্তি পাবেন নাই বা কেন, যে এরকম একটা বিশাল মুক্ত বনময় ধূলি ভরা মাঠের অবাধ শান্তি। তা এই যে শাকুলতলা মাঠ, যে বিরাট আকার, একটা বিশাল জায়গা জুড়ে অবস্থিত, সেটা এরকম বিশাল একটা মুক্ত বনময়। হুম এমনিই তো মুক্ত, মাঠ মানেই তো মুক্ত, বনময়, যে চতুর্দিকে ঝোপঝাড় গাছপালা এবং ধূলি ভরা মাঠে আহ, স্বাভাবিক সেখানে যে মেঠো পথ তৈরি হয়েছে হেঁটে হেঁটে, সেইটা কি মাটিরই পথ, তাই না? ঘাসগুলো ক্ষয়ে হাঁটার ফলে কি হয়, সেখানে ঘাসগুলো উঠে যায় এবং সেখানে একটা মাটির পথ থাকে। তো সেই মাটির পথ মানে কি ধূলি ভরা হবে, আর রোদ ঝাঁঝা করছে, তো বৃষ্টি হলে মাঠ কাদা কাদা থাকে বা ভেজা থাকে, কিন্তু সেটা উম, বর্ষা নয়। রোদ থাকে, তো তার ফলে সেই যে রাস্তা মেঠো পথ সেখানে ধুলো ভরে থাকে। তো সেই মুক্ত বনময় ধূলি ভরা মাঠের অবাধ শান্তি, তা তিনি অবাধ শান্তি পেয়েছেন তার মধ্যে। আর স্বাধীনতার মধ্যে খেলা করে বেড়ানো, যে স্বাধীন, নিজেকে স্বাধীন বলে তার মনে হচ্ছিল, যে কেউ রোকার নেই, টোকার নেই, যে লেখাপড়ার কথাও কেউ বলবে না, কেউ বারণও করার নেই যে আর খেলিস না। হুম মানে একদম অবাধ, খুব স্বাধীন। তো সেই স্বাধীনভাবে খেলা করে বেড়ানোর মধ্যেই তিনি জীবনের সার্থকতা খুঁজে পেয়েছেন। পরীক্ষা দিয়ে কি হবে? কানাই এসেও বললে, আমরা যাব কখন, মাস্টার মশাই কোথায়? হুম তো তিনি যখন এরকমটাই ভাবছেন, এবং তার কাছে এই খোলা প্রকৃতির মুক্ত যে স্বাদ, হ্যাঁ, সেই মুক্ত বনময় ধূলি ভরা মাঠের যে অবাধ শান্তি এবং সেই স্বাধীনতার মধ্যে খেলা করে বেড়ানো, সেগুলোর কাছে পরীক্ষাটা তার কাছে আহ মানে মিনিংলেস, একেবারে যে অর্থহীন, যে পরীক্ষা দিয়ে কি হবে, এটাই তো বেস্ট। হ্যাঁ, এর মধ্যেই তো শান্তি, এই প্রকৃতির রূপ, এই প্রকৃতির সৌন্দর্য, এই অবাধ শান্তি, এই স্বাধীনতার মধ্যে খেলা, এটা তো আমি আর পাবো না কখনো হয়তো। হুম এবং এখানেই আমি থাকবো, পরীক্ষা দিয়ে কি হবে, পরীক্ষাটাকে তুচ্ছ ভাবছেন। হুম কানাই এসেও বললে, অর্থাৎ তার মাঝে তিনি এরকম ভাবছেন, তার মাঝেও কানাই এসেও বলল যে আমরা কখন যাব, মাস্টার মশাই কোথায়? তারপর সত্যিই তো, তাকে কোনো দিকে দেখা যাচ্ছে না। সবাই মিলে খুঁজতে বার হওয়া গেল। শ্রতু ডাকতে লাগলো, ও মাস্টার মশাই, মাস্টার মশাই। হ্যাঁ, তো তার এই ভাবনার মধ্যে যখন কানাই এসে বলছে যে এবার
অনেকক্ষণ হয়ে যাচ্ছে, বাচ্চারা খেলতে খেলতে মানে থেমে গেছে, যে এবার যেতে হবে, তাদের মাথায় ওটা ঢুকে গেছে না যে হ্যাঁ এবার আমরা যাব, অনেকক্ষণ হয়ে গেছে, তখন কি তাদের মধ্যেও একটা অস্থিরতা কাজ করছে, তাই না? দেখবে বাচ্চাদের মধ্যে মানে যখন যেটা ঢোকাবে সেটা নিয়েই তারা মেতে থাকবে, এরকম। তো যখন তারা সদ্য গেল সেই শাবলতলার মাঠে, খোলা প্রকৃতি বা একটা স্বাধীনভাবে অবাধভাবে খেলার জায়গা পেয়ে তারা ভালোভাবে মন দিয়ে এতক্ষণ ধরে সবাই খেলছিল। কিন্তু যখন থেকে তাদের মনে হলো যে 2 ঘন্টা হয়ে গেছে, আমরা কখন যাব, আমরা কখন স্টেশনে পৌঁছাবো, গাড়ি ধরবো কখন, এবার যখন এরকম এগুলো মাথায় এসছে, তখন বাচ্চাগুলো সেটা নিয়েই পড়েছে, আবার খেলাধুলা বাদ দিয়ে সেগুলোই ভাবছে যে মাস্টারমশাই কোথায়, আমরা কখন যাব। তারা এবার অস্থির হয়ে উঠছে। এটা বাচ্চাদের বৈশিষ্ট্য, এটা হয়ে থাকে। তো সেখানে লেখকের কিন্তু মনে হচ্ছে না, লেখকের মনে হচ্ছে এটাই সব থেকে ভালো। হুম এরকমটা তিনি পাবেন না। পরীক্ষা চলেই যাক, তিনি পরীক্ষাও দেবেন না। হ্যাঁ, পরীক্ষার কথাও তিনি ভাবছেন না, পরীক্ষাটাকেও তিনি একেবারে তুচ্ছ ভাবছেন, অর্থহীন ভাবছেন। তার কাছে সেই স্বাধীনভাবে খেলা, সেই অবাধ একটা মুক্তির স্বাদ, সেটাই তার কাছে সব থেকে কাছের, বা তিনি সেটাই প্রাধান্য দিচ্ছেন বেশি। এটাই তার কাছে প্রধান হয়ে উঠেছে। হুম তো যখন সবাই মিলে বলছে, তখন লেখকের আবার এটা মনে হলো যে সত্যিই তো, মানে মাস্টার মশাইকে তো কোনো দিকে দেখা যাচ্ছে না, তিনি কোথায় গেলেন। সবাই মিলে খুঁজতে বার হওয়া গেল, যে তারা যে 4জন ছাত্ররা ছিল, সবাই যারা পরীক্ষা দিতে যাচ্ছিল, তারা যে কয়জন ছিল তারা গিয়ে খুঁজতে গেল মানে উমাচরণ মাস্টার মশাইকে। সতু ডাকতে লাগলো মাস্টার মশাই, মাস্টার মশাই করে। কোনো সাড়া নেই। সতু ভীতু মুখে বলল, বাঘে নিয়ে গেল নাকি রে? হুম কানাই বললে, দূর, এখানে মানুষ খেকো বাঘ থাকবে? না, নেই, তোকে বলেছে? তবে গেলেন কোথায়? আমি বললাম, তোমরা খুঁজে দেখো, আমি এখানে খেলা করি। লেখক সেই খেলা নিয়েই পড়ে আছেন, যে তার কাছেই খেলাটাই সব থেকে প্রধান একেবারে। সবকিছু, কোথায় কে চলে যাচ্ছে, কোথায় কি হচ্ছে, দিন থেকে রাত হোক কিংবা পরীক্ষা ছেড়ে যাক, তার ওগুলোর দিকে তার ধ্যান মন যাচ্ছে না। তিনি শুধুই ভাবছেন যে আমি একটু শান্তিভাবে খেলা করি, এই স্বাধীনতার মধ্যে একটু শান্তিটাকে উপভোগ করি, প্রকৃতিটাকে উপভোগ করি। হুম এই বনময় ধূলি ভরা মাঠের অবাধ স্বাধীনতা, সেই স্বাধীনভাবে একটু খেলে নিই আরো একটু। হুম তাই সব বন্ধুরা মাস্টার মশাইকে নিয়ে চিন্তিত হলেও, এবং তারা নিজেদের মতো করে চিন্তা ভাবনা প্রকাশ করছে এক এক করে। যে সতু যেমন ভীতু মুখে, অর্থাৎ ভয়ে ভয়ে বলছে যে বাঘকে নিয়ে গেল নাকি। যে এই মাঠ, চতুর্দিকে তো ধুধু মাঠ, কোনো জনমানুষ নেই, বাঘ আসলো নাকি, বাঘ এসে নিয়ে গেল নাকি, এরকমটাও ভাবছে বাচ্চা মন, যেরকমটা তাদের মাথায় আসছে চিন্তা ভাবনাগুলো, সেগুলোই তারা প্রকাশ করছে। তো কানাই আবার বলছে যে ধুর, এখানে মানুষ খেকো বাঘ থাকবে? যে এখানে তো খোলামেলা পরিবেশ, হ্যাঁ, এখানে মানুষ খেকো বাঘ করে থাকতে পারে? না, নেই, তোকে বলেছে? যে সতু আবার বলছে যে নেই, তোকে বলেছে, হয়তো থাকতেও পারে, এরকমটা ভেবে বলছে। আবার জিজ্ঞাসা করছেন যে তবে গেলেন কোথায়, কোথায় গেলেন মাস্টার মশাই, এখানে নেই। তো তার তার বন্ধুরা, লেখকের বন্ধুরা মাস্টার মশাইকে নিয়ে চিন্তিত, এবং তারা নিজেদের মতো করে ভাবছে, কিন্তু লেখকও ভেবেছেন, কিন্তু আবার বলছেন তার বন্ধুদেরকে যে তোমরা খুঁজে দেখো, আমি এখানে খেলা করি। হ্যাঁ, এমন সময় সারদা হাঁপাতে হাঁপাতে এসে বলল, শিগগির শিগগির আয়, দেখে যা। হুম তো লেখকের যখন মনে হলো যে ওরা গিয়ে খুঁজুক মাস্টারমশাইকে, আমি একটু খেলা করি শান্তিভাবে, সেই সময় সারদা, তা লেখকেরই এক বন্ধু, যে হাঁপাতে হাঁপাতে এসে বলছে যে শিগগির শিগগির আয়, দেখে যা। অর্থাৎ শিগগির মানে কি, শীঘ্রই। হ্যাঁ, শীঘ্র মানে তাড়াতাড়ি, যে তাড়াতাড়ি আয়, দেখে যা। কি দেখাবে? আমরা সবাই একসঙ্গে বলে উঠলাম, কি হয়েছে রে, বেঁচে আছেন তো? হ্যাঁ, তো
লেখক সহ আরো যে দুই বন্ধু অর্থাৎ সতু এবং কানাই, এরা তিনজনে মিলেই একসঙ্গে বলে উঠলো যে কি হয়েছে, বেঁচে আছেন তো? যেমন সারদা যেভাবে হাঁপাতে হাঁপাতে এসে বলছেন যে শিগগির শিগগির আয় দেখে যা, হ্যাঁ, এরকম ভাবে বলছে। তো লেখকরা সবাই ভয় পেয়ে গেছে, না, তাই বলছে যে কি হয়েছে, বেঁচে আছেন তো? মাস্টারমশাইয়ের উদ্দেশ্যে বললেন। তারপর কথা বলতে বলতেই আমরা সারদার পেছনে ছুটলাম, যে কথা বলতে বলতেই আর দাঁড়ানোর এক সেকেন্ডও সময় নেই, হ্যাঁ। আম, সারদা যেভাবে বলে ছুটেছে তার পিছন পিছন লেখকরাও বলতে বলতে ছুটছেন, মানে কথা বলতে বলতেই তার পিছনে ছুটছেন। বেশ খানিকটা দূর দৌড়ে সারদা থেমে পড়লো, যে বেশ খানিকটা তাদেরকে দৌড়াতে হলো, এবং দৌড়ে গিয়ে সারদা থেমে পড়লো এবং আঙুল দিয়ে সামনের দিকে দেখিয়ে আমাদের চুপ করতে বলে পা টিপে টিপে এগিয়ে চললো। যে আহ সারদা সেখানে গিয়ে, মানে বেশ খানিকটা দৌড়ে গিয়ে সেখানে দাঁড়িয়ে গেল, গিয়ে আঙুল দিয়ে সামনের দিকে কিছু একটা দেখিয়ে লেখকদেরকে চুপ করতে বলার ইশারা করে পা টিপে টিপে সামনের দিকে এগিয়ে চললো, যে দিকটা সে আঙুল দিয়ে দেখাচ্ছিল সেদিকে পা টিপে টিপে অতি সন্তর্পণে এগিয়ে গেল। হুম। আচ্ছা, আজকে এটুকুই। তো আমরা পড়ছি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা শাবলতলার মাঠ গল্পটি, যেটা তোমাদের প্রথম পাঠের অন্তর্গত একটি গল্প। তো আশা করছি তোমরা বুঝতে পারছো সবাই, এবং যদিও বা পড়া বুঝতে কারোর অসুবিধে থেকে থাকে, কোনো শব্দের অর্থ কিংবা কোনো শব্দের বা কোনো বাক্যের তাৎপর্য বা গল্পের কোনো অর্থ তোমরা বুঝতে পারছো না, আমাকে অবশ্যই জানিও, আমি আবার বলে দেব। কেমন? তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা শাবলতলার মাঠ গল্পের পরবর্তী বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে। ধন্যবাদ।